যুক্তরাষ্ট্র থেকে 2 ফ্লাইটে মডার্নার মোট 25 লাখ করোনা টিকা দেশে পৌঁছেছে। রাতে চীন থেকে আসলো সিনোফার্মের আরও 20 লাখ ডোজ। দেশের জেলাগুলোয় 2 সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে দ্বিগুণের বেশি, ঢাকায় 5 গুণ, মৃত্যু বেড়েছে 2.5 গুণ। লকডাউনের তৃতীয় দিনেও চলাচল নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে পুলিশ, বিজিবি ও সেনা। জরুরি কাজ ছাড়া বের হলেই সাজা। টানা বৃষ্টি ও উজানের ঢলে 63টি পয়েন্টে নদীর পানি বৃদ্ধি। মঙ্গলবার থেকে পদ্মা যমুনা অববাহিকার 12 জেলায় বন্যার শঙ্কা। কোপা আমেরিকার সেমিফাইনালে উঠল ব্রাজিল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে চিলির বিরুদ্ধে 1-0 গোলের জয়। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে এবার পুরো খবরে। করোনার টিকা নিয়ে নানা সংকট দূর করে মোট 45 লাখ ডোজ টিকা পেল বাংলাদেশ। এর মধ্যে রাতে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার 13 লাখ এবং চীন থেকে কেনা 20 লাখ ডোজ। আজ সকাল 8:30টার দিকে আসে মডার্নার আরও 12 লাখ ডোজ টিকা। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, টিকা নিয়ে আর কোনো চিন্তা নেই। ডিসেম্বরের মধ্যেই আসবে 10 কোটি টিকা, পরে আরও 7 কোটি। শুক্রবার রাত 11:30টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার 13 লাখ ডোজ টিকা নিয়ে অবতরণ করে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট। টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা পেল বাংলাদেশ। বিমানবন্দরে টিকার চালান গ্রহণ করার পর সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দেশে আর কোনো টিকার সংকট হবে না। আগামী বছরের মার্চের মধ্যেই বিভিন্ন ধাপে টিকা পাওয়া যাবে মোট 17 কোটি। ডিসেম্বরের মধ্যে প্রায় 10 কোটি ভ্যাকসিন বাংলাদেশে আসবে, এটা আমরা আশা রাখি, যার মাধ্যমে 5 কোটি লোক ভ্যাকসিনেট করা যাবে। আমরা আরও ভ্যাকসিন আগামী বছরের ফার্স্ট কোয়ার্টার অথবা সেকেন্ড কোয়ার্টারের শুরুতে আরও 7 কোটি জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিন আমরা পাব। যুক্তরাষ্ট্র থেকে মডার্নার টিকা আসার ঘণ্টাখানেক পর শুক্রবার রাত 12:30টার দিকে চীন থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে এসে পৌঁছায় সিনোফার্মের 10 লাখ ডোজ টিকা। পরে ভোর 5:30টার দিকে আসে আরও 10 লাখ টিকা। চীন থেকে কেনা 1.5 কোটি ডোজ টিকার প্রথম চালান এটি। সবাইকে টিকার আওতায় আনতে অর্থ বরাদ্দ নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। যেগুলো বিভিন্নভাবে আমরা আয়োজন করেছি, আগামীতে এটা সমস্যা থাকবে না। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভ্যাকসিনের জন্য যত টাকা দরকার শি হ্যাজ কেপ্ট ইট, এটা আলাদা করে রেখেছেন, সুতরাং আপনাদের চিন্তার কোনো কারণ নাই। এদিকে টিকা আসার সাথে সাথে বিমানবন্দর থেকে ফ্রিজার ভ্যানে করে সরাসরি মহাখালীর ইপিআই স্টোরে নেওয়া হয়। সেখানে -20 ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করা হয় মডার্নার টিকা এবং 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রায় রাখা হয় সিনোফার্মের টিকা। সিনোফার্মটা শেলফ লাইফ বা এক্সপায়ারি ডেট 2 বছর, আর অন্যান্যগুলো 6 মাসের মধ্যেই উৎপাদন যখন করে তার 6 মাসের মধ্যে আমাদেরকে ব্যবহার করতে হয়। তবে আমাদের যে টিকাগুলো আসছে সামনে, সেটার অবশ্যই আমরা এক্সপায়ারি ডেট দেখেই কিন্তু আমরা পরিকল্পনা করি। 7 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল দেশে গণটিকাদান কর্মসূচি, কিন্তু টিকা সংকটে মাঝপথে তা থমকে যায়। 21 জুন থেকে আবারও শুরু হয়েছে গণটিকা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা টিকা নিয়ে আরো জানাতে এবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল। বনি, যেই 12 লাখ টিকা আসার কথা রয়েছে সেটি কতটার সময় এসে পৌঁছেছে এবং এই টিকা গ্রহণ করার জন্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে কারা কারা সেখানে এখন উপস্থিত আছেন? আমরা দেখেছি গতকাল রাতেও কিন্তু কোভ্যাক্স যে মাধ্যমে মডার্নার টিকা এসেছিল, আজকেও প্রায় 12.5 লাখ টিকা শাহজালাল বিমানবন্দরে সকাল 8:40 এসে পৌঁছেছে এবং সেটি গ্রহণ করার জন্য আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রদূত রয়েছেন বাংলাদেশের, রবার্ট মিলার, তিনি এসেছিলেন। আমরা যদি আপনাকে এখনকার পরিস্থিতি দেখাতে চাই শাহজালাল বিমানবন্দরে কিন্তু এরই মধ্যে সেই
যে টিকাগুলো এসেছে মডার্নার, সেই টিকাগুলো নেওয়ার জন্য যে গাড়ি আসার কথা সেই গাড়ি এসেছে। আপনি জানেন যে এই টিকাগুলো কিন্তু -20°C তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। সেই প্রক্রিয়া আসলে এখন কিন্তু শুরু হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো প্লেন থেকে গাড়িতে ওঠানোর যে কার্যক্রমটি সেটি শুরু হবে। আমরা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা বলতে এখানে ওষুধ প্রশাসন, এখানে স্বাস্থ্য দপ্তরের লোকজন এসেছে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই টিকা কার্যক্রমের মধ্যে আমরা দেখেছি 7 ফেব্রুয়ারির পর থেকে আসলে যে টিকাদান কর্মসূচি ছিল সেখানে কিছুটা ব্যাঘাত ঘটে। অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার যে টিকাটা সিরাম ইনস্টিটিউট থেকে পাওয়ার কথা ছিল সেটা চালান আসার ঝামেলা হওয়ার কারণে এর পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পারি যে বিভিন্ন দেশের থেকে আসলে টিকা কেনার ব্যাপারে সরকার যে উদ্যোগ নেয় তারই ফলশ্রুতিতে কিন্তু এই টিকা এসে পৌঁছেছে। আমরা যদি বলি যে গতকাল রাত্রি থেকে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে প্রায় 45 লক্ষ টিকা এসে পৌঁছেছে এবং এই 45 লাখ টিকা গণ টিকা কর্মসূচি যেটা রয়েছে সেই কর্মসূচির মধ্যেই দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে এই টিকাগুলো যে এসেছে এর মধ্যে কিন্তু মডার্না এবং সিনোফার্ম দুটি টিকা রয়েছে, একটি যুক্তরাষ্ট্র থেকে এসেছে এবং একটি চীন থেকে এসেছে। এই যে চালানগুলো এসেছে এই চালানগুলো এখন এখান থেকে নেওয়া হবে সংরক্ষণের জন্য। সেই সংরক্ষণাগার থেকে তারপর এই টিকাগুলোর যে এক্সপায়ারিটি ডেট থাকে সেই এক্সপায়ারিটি ডেট অনুযায়ী কিন্তু বিচার বিশ্লেষণ করে আসলে গণটিকা কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। আমরা যুক্তরাষ্ট্রের যিনি অ্যাম্বাসেডর রয়েছেন তার সেই প্রেস উইংয়ের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে বলছেন যে আসলে যুক্তরাষ্ট্রের উপহার হিসেবে কিন্তু এই টিকাগুলো পাঠানো হয়েছে এবং আপনি জানেন যে সিনোফার্মের সাথে যে চুক্তি হয়েছে বাংলাদেশ সরকারের সেই চুক্তি অনুযায়ী কিন্তু এই বছরের ডিসেম্বরের মধ্যে 10 কোটি টিকা এসে পৌঁছাবে বাংলাদেশে সব মিলে এবং পাশাপাশি আরও 7 কোটি টিকা মার্চের বা এপ্রিলের মধ্যে এসে পৌঁছাবে। এর মাধ্যমে কিন্তু আসলে যে বিষয়টি রয়েছে বেশিরভাগ মানুষকে টিকাদান কর্মসূচির আওতায় এনে করোনা থেকে মুক্ত করার যে প্রস্তুতি বা উদ্যোগ সেটি বাস্তবায়ন করা হবে। মডার্নার 12 লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। এই বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল। সারা দেশে করোনা শনাক্ত 2 সপ্তাহের আগের তুলনায় বেড়েছে দ্বিগুণের বেশি, আর ঢাকায় বেড়েছে 5 গুণ। একই সময় সারা দেশে মৃত্যু বেড়েছে 2.5 গুণেরও বেশি। ঢাকা মহানগরে শনাক্ত 20.24, যা 2 সপ্তাহ আগেও ছিল 7.67%। সারা দেশে শনাক্ত 18% থেকে বেড়ে হয়েছে 26%। এই হারে রোগী বাড়াকে মারাত্মক বলছেন জনস্বাস্থ্যবিদরা। দেশে করোনার ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ায় পরিস্থিতি এখন উদ্বেগজনক। 18 জুন ঢাকা মহানগরে করোনা শনাক্ত হয় 473 জনের। শুক্রবার সারা দেশে রোগী শনাক্ত হয় 8,483 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় এ হার 28.27%। 2 সপ্তাহ আগেও করোনা শনাক্ত হয় 3,883 জনের, যার হার ছিল 18.59%। 27 জুনের পর থেকে প্রতিদিনই মৃত্যু 100 ছাড়িয়েছে। 1 জুলাই করোনায় মৃত্যুর রেকর্ড গড়ে। ডেল্টা ভেরিয়েন্ট এমন, একটা বাড়িতে কেউ আক্রান্ত হলো না, সবাই আক্রান্ত হতো। বলা হচ্ছে যে বাজার রাস্তায় বসবে, তাহলে বাজারে যদি 1 কোটি লোক প্রত্যেকদিন যায় তাহলে 1 কোটি লোক আসলে আশার বাইরে আসছে। সুতরাং সত্যিকার অর্থে সরকার যেটা চেয়েছিলেন সেটা কিন্তু আসলে বাস্তবায়িত হচ্ছে না। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী সহ দেশের বিভিন্ন এলাকায় সংক্রমণ যে হারে ছড়িয়ে পড়েছে তা নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি বেশি পরিমাণে নমুনা পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। সংক্রমিত ব্যক্তির কন্টাক্ট ট্রেসিং করা দরকার। প্রথমেই তার কন্টাক্টে যারা এসছে তাদেরকে শনাক্ত করে তাদেরকে কোয়ারেন্টাইনে নিতে হবে। পাশাপাশি কোয়ারেন্টাইনে নিয়ে তাদের মধ্য থেকেও আবার আমরা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে চিহ্নিত করে যে কারা সংক্রমিত তাদেরকে আইসোলেশনে চিকিৎসা দিতে হবে। আমরা মারাত্মক লকডাউন দিচ্ছি বা কঠোর লকডাউন দিচ্ছি এবং শুধু শহরের মধ্যে যদি আমরা এটা সীমাবদ্ধ রাখি তাহলে আমরা কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হবে। সামনে আমাদের কোরবানির হাট আছে, কোরবানির ঈদ আছে, সেখানে যাতায়াত আছে। এর মধ্যে যদি অনেক লোক এই সংক্রমণটা বয়ে নিয়ে বেড়ায় তাহলে ঈদের পরে একটা বিস্ফোরণ হওয়া বিচিত্র না। 1 জুন সারা দেশে করোনা শনাক্তের হার ছিল 9.67। ঢাকায় এ হার ছিল 4%-এর কিছু বেশি। 1 মাসের ব্যবধানে সারা দেশে শনাক্তের হার বেড়েছে 3 গুণ, আর ঢাকায় 5 গুণেরও বেশি। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
রাজধানীর সরকারি করোনা হাসপাতালে। সারা দেশের সঙ্গে ঢাকায়ও সংক্রমণ বাড়ায় কমে আসছে সাধারণ বেড ও আইসিইউ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে করতে হবে ফিল্ড হাসপাতাল, নজর রাখতে হবে অক্সিজেন সরবরাহের দিকেও। বৃহস্পতিবার সকাল 10টা রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে অ্যাম্বুলেন্সের সারি। দেশের নানা প্রান্ত থেকে শ্বাসকষ্ট নিয়ে আসছে করোনার রোগী। তাদেরই একজন শহীদুল ইসলাম। তার প্রয়োজন ছিল আইসিইউ। এখানে তা না পেয়ে যাচ্ছেন অন্য হাসপাতালে। আমরা টাঙ্গাইল থেকে আসছি এখানে রোগী ভর্তি করাতে, কিন্তু এখানে কোনো আইসিইউ খালি বানাই, কোনো সিট খালি বানাই। নারা বলতেছে অন্য জায়গায় নিয়ে যাইতে। এখানে আমরা দেখি অন্য কোন জায়গায় নিয়ে গেলে ভালো হয়। 300 শয্যার এই হাসপাতালে 2 সপ্তাহ আগেও বেড খালি ছিল 100-র মতো। তবে এখন রাজধানী সহ সারা দেশে পরিস্থিতির অবনতি হওয়ায় রোগী ভর্তি আছে ধারণ ক্ষমতার বেশি। ফাঁকা নেই কোনো আইসিইউ। সারা দেশের মতো করোনায় সংক্রমণ ও মৃত্যু বেড়েছে ঢাকায়। ঢাকায় 20 জুন করোনা শনাক্ত হয় 822 জন। 1 জুলাই তা বেড়ে হয়েছে 2360 জন। 16টি সরকারি করোনা হাসপাতালে শয্যা 3557। 20 জুন ফাঁকা ছিল 2321টি, আর 1 জুলাই তা কমে হয়েছে 1855টি। কেবিনে রোগী দেওয়ার মতো জায়গা নেই, আইসিইউতে রোগী দেওয়ার মতো জায়গা নেই, এবং বেড গরিব বড়লোক ভিআইপি সবাই মিলে এত বেশি হয়েছে যে আমি এখন এইটা সামাল দেওয়া মুশকিল হয়ে দাঁড়ায়। অলমোস্ট আমি বলবো দ্বিগুণ হয়ে যাচ্ছে পেশেন্ট। তারপরে আমাদের এখানে শয্যা খালি, আমরা ভর্তি করতে পারছি। আমরা হয়তো আরও কিছুদিন ভর্তি করতে পারবো। যদি এইভাবে বাড়তে থাকে তাহলে তো একসময় এটা এক্সস্টেড হয়ে যাবে, তখন তো আর সুযোগ থাকবে না। 20 জুন ঢাকায় 384টি আইসিইউ বেডের মধ্যে খালি ছিল 180টি। 1 জুলাই তা কমে দাঁড়িয়েছে 137-এ। সপ্তাহখানিক সময় হয়তো আমরা পাবো। এই 1 সপ্তাহের মধ্যেই জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য আরও কিছু ব্যবস্থা বৃদ্ধি করতে হবে। নালে পরে 1 সপ্তাহ পরে যদি আমরা এই ব্যবস্থা নিতে যাই তখন কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যাবে। কর্তৃপক্ষ বলছে, সংক্রমণ না কমলে শয্যা বাড়িয়ে সংকটের সমাধান হবে না। তবে রয়েছে ফিল্ড হাসপাতাল করার প্রস্তুতি। এই যে বাড়তি রোগীর চাপ, এই চাপ মোকাবেলা করবার জন্য কিন্তু ডিএনসিসি মার্কেটে আমাদের কিন্তু একটি কোভিড ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে। সেখানে আমরা সর্বোচ্চ 1000 জন রোগীকে কিন্তু আমরা স্বাস্থ্যসেবা দিতে পারবো। এইটি কিন্তু পুরোপুরি প্রস্তুত আছে। তাছাড়া প্রয়োজন হলে সরকার ফিল্ড হাসপাতাল যেটি করা হয় সেইটির জন্য কিন্তু সরকার তৈরি আছে। বিপর্যয় ঠেকাতে অক্সিজেন সংকট যেন দেখা না দেয় সেদিকে বেশি গুরুত্ব দিতে বলছেন চিকিৎসকরা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা তৃতীয় দিনের মতো একদিনে 8000-এর বেশি করোনা শনাক্ত, আর টানা 6 দিন ধরে প্রাণহানি 100-র ওপরে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 132 জনের, আক্রান্ত 8483। শনাক্তের হার আরও বেড়ে 28% ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার 143 মৃত্যুর রেকর্ডের পর শুক্রবার এলো 132 জনের মৃত্যুর খবর। এটি একদিনে দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি। এছাড়া দেশে প্রথমবারের মতো টানা 6 দিন ধরে করোনায় মৃত্যু 100-র উপরে, আর এ পর্যন্ত মোট প্রাণহানি 14,778 জনের। গত 24 ঘন্টায় শনাক্তেও হয়েছে দ্বিতীয় সর্বোচ্চের রেকর্ড। 30,012 জনের নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হয়েছেন 8,483 জন। এর আগে 30 জুন হয়েছিল সর্বোচ্চ 8,822 জন শনাক্তের রেকর্ড। আর এ পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত 9,30,042 জন। এদিকে শনাক্তের হারও ঊর্ধ্বমুখী। গত 24 ঘন্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 28.27। পরিস্থিতি বিবেচনায় চলমান লকডাউনে কোনো শৈথিল্য না দেখানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এই লকডাউন কর্মসূচিতে জনসাধারণের চলাচল যদি এরকম আজকের মতো আগামী দিনগুলোতে বন্ধ রাখা যায়, এবং এটা হয়তো আর একটু কন্টিনিউ করতে হতে পারে। আর পাশাপাশি যদি জনসাধারণ এই বিধিনিষেধগুলো, যেমন 21 দফা বিধিনিষেধ যেটা জারি হয়েছে, যদি মেনে চলে, তাহলে সংক্রমণ কমে আসবে। এদিকে করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন আরও 4,509 জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো 8,25,422 জনে। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কঠোর লকডাউনের তৃতীয় দিনে শনিবার সকাল থেকেই সড়কে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর সড়কে গাড়ি ও লোকজনের চলাচল কিছুটা কম রয়েছে। চেকপোস্টগুলোয় গাড়ি ও লোকজন থামিয়ে জানতে চাওয়া হচ্ছে বের হওয়ার কারণ। এর আগে গতকাল শুক্রবার লকডাউন অমান্য করে রাজধানীতে পুলিশের হাতে গ্রেপ্তার হন 320 জন, আর জরিমানা গুনতে হয় 208 জনকে। এছাড়া 219টি গাড়িকে প্রায় 5.5 লাখ টাকা জরিমানা করে ট্রাফিক বিভাগ।
রাজধানীর বিভিন্ন সড়ক ছিল বেশ ফাঁকা, রিকশা ও ব্যক্তিগত গাড়ি চলাচল ছিল কম। লোকজন ও গাড়ি কম থাকলেও তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী। নানা প্রয়োজনে বের হলেও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে করতে হয় জবাবদিহি। রাজধানীর 24টি পয়েন্টে তল্লাশি করে সেনাবাহিনী। সংসার অভাব, ঘর ভাড়া, খাওয়া দাওয়া কষ্ট হইতেছে, চালাইতে পারতাছি না, কি করবো? এই কারণে আমরা বাধ্যগত হয়ে বাইরে নামছি। খুব জরুরি দরকার, গাড়ি ঘোড়া নাই, এজন্য মানে অনেক জায়গায় হেঁটে যেতে হচ্ছে, অনেক জায়গায় রিক্সায় যাচ্ছি। এরকম যে ভেহিকেলগুলো যাচ্ছে সেগুলো আমরা চেক করছি। তাদের আমাদের সরকার কর্তৃক যে নির্দেশনা দেওয়া আছে যে কোন ভেহিকেলগুলো চলতে পারবে সেই অনুযায়ী তারা চলছে কিনা। যদি না চলে তাহলে আমাদের সাথে যিনি ম্যাজিস্ট্রেট আছেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উনি জরিমানার ব্যবস্থা করছেন। পুলিশ সেনাবাহিনীর পাশাপাশি টহল দেয় বিজিবি। ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল থামিয়ে জানতে চায় বের হওয়ার কারণ। সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে তাদেরকে বর্তমান পরিস্থিতিতে জিনিসটার ভয়াবহতা সম্পর্কে একটুখানি সচেতন করা এবং তারা যেন বর্তমানে সরকারের গৃহীত যে পদক্ষেপ, এটা যে বৃহত্তর কল্যাণের জন্য, এই জিনিসটা বোঝানো সাপেক্ষে তাদেরকে সহযোগিতামূলক আচরণে বাধ্য করা। এদিকে গণপরিবহন না থাকলেও অটোরিকশা, পিকআপে ভেঙে ভেঙে ঢাকা ছাড়েন অনেকে। নানা অজুহাত তাদের। এখন লকডাউন তো আসলে মানুষ সুখে ঘর থেকে বাইরে হয় না, কোনো না সমস্যার কারণে বাইরে হতে হচ্ছে। এখন তো বাড়ি যেতে পারছি না। এখন মনে করেন আমরা আসতে আমাদের 400 টাকার ভাড়া আমাদের থেকে 900 টাকা আদায় করছে। এখন যাওয়ার মতো কোনো গাড়ি পাইতেছি না। আমরা গাড়ি ঘোড়া চেক করতেছি, মানুষের যৌক্তিক কারণ যদি তারা দেখাতে পারলে আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি, আদারওয়াইজ আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতেছি, মামলা দিচ্ছি। তবে আজকে শুক্রবার, যার কারণে গাড়ি ঘোড়া এমনিতে একটু কম। গাবতলী, সায়দাবাদ, আবদুল্লাপুর সহ রাজধানী ছেড়ে যাওয়ার বিভিন্ন পয়েন্টগুলোতে পুলিশের পাশাপাশি সেনা সদস্যদেরও চলাচল নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যায়। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর লকডাউন পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার শাহবাগ এলাকা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, শাহবাগ খুবই ব্যস্ততম একটি এলাকা এই মুহূর্তে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন এবং সকাল থেকে এই পর্যন্ত কাউকে জরিমানা করা হয়েছে কিনা? জি, সকাল থেকে আমি চেষ্টা করেছিলাম রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে আজকের পরিস্থিতি দেখানোর জন্য। আমি ঠিক এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে রাজধানীর শাহবাগ এলাকায়। এখানে যদি আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, মূলত হচ্ছে পুলিশের কর্মকর্তা যারা আছেন তাদের তল্লাশি চৌকি রয়েছে এখানে, এবং তারা প্রতিটি গাড়িকে তল্লাশি করার চেষ্টা করছেন এবং যারা যাচ্ছেন যারা যৌক্তিক কারণ দেখাতে পারছেন এবং তাদেরকেই কেবল ছাড়ছেন। এছাড়া তারা যেটি করছেন প্রত্যেকটি গাড়িকেই তারা তাদের নজরদারির আওতায় আনছেন। এক্ষেত্রে যারা প্রয়োজনীয় কাগজপত্র বা প্রয়োজনীয় কারণ দেখাতে পারছেন না তাদেরকে কিন্তু জরিমানাও করছেন। আমি একটা বিষয় জানিয়ে রাখি, গতকালও প্রায় ট্রাফিক পুলিশের কর্মকর্তারা সহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা যারা আছেন তারা গতকাল প্রায় 320 জনকে গ্রেপ্তার করেছিলেন এবং প্রায় 208 জনকে কিন্তু জরিমানার আওতায় এনেছেন। এছাড়া পরিবহন যেগুলো রয়েছে, যাদেরকে সন্দেহভাজন মনে হয়েছে এবং যারা যৌক্তিক কারণ দেখাতে পারেনি, সেই সুবাদে প্রায় 5 লাখেরও কিন্তু বেশি টাকা জরিমানা গতকাল আদায় করা হয়েছে। সকালে আমি এর আগে যখন যাত্রাবাড়িতে ছিলাম সেখানেও কিন্তু একই চিত্র দেখেছি। তবে যেটি দেখা গেছে মূলত হচ্ছে বেশ কিছু পরিবহনও দেখতে পেরেছি আমরা, যেগুলো কিনা জরুরি সেবা প্রতিষ্ঠানের নামে চলছে। সেসব প্রতিষ্ঠানের গাড়িতে আমরা যেটি দেখেছি একেবারে গাদাগাদি করে স্বাস্থ্যবিধি মানছেন না, এমন পরিস্থিতিতে কিন্তু কিছু পরিবহন চলতেও আমরা দেখেছি। তবে শাহবাগ যেহেতু হচ্ছে রাজধানীর একটি ব্যস্ততম সড়ক এবং এখানে কিন্তু বলা চলে নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই জোরদার করা হয়েছে। আর একটা বিষয় যদি আপনাকে একটু জানাই, সশস্ত্র বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু আমরা সকাল থেকে এখন পর্যন্ত তেমন আমাদের চোখে পড়েনি। তবে তাদের বেশ কিছু মহড়া আমরা দেখতে পেরেছি। তবে বেলা বাড়ার সাথে সাথে রাজধানীর বিভিন্ন পয়েন্টে তাদের মূলত তাদের তৎপরতা বাড়ার কথা কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়া র্যাবের বেশ কিছু টহল গাড়ি আমরা দেখেছি এবং তারা বিভিন্ন পয়েন্টে কিন্তু তাদের এই অভিযান পরিচালনা করছেন। এক্ষেত্রে যারা স্বাস্থ্যবিধি মানছেন না এবং করোনা প্রতিরোধে গভর্নমেন্টের যে নির্দেশনা রয়েছে সেগুলো যারা মানছেন না তাদেরকে কিন্তু আইনের আওতায় আজকেও আনা হচ্ছে। কঠোর লকডাউনের তৃতীয় দিনের সবশেষ তথ্য শাহবাগ এলাকা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাহিদ কামাল। সারা দেশে কঠোর লকডাউনের তৃতীয় দিনও ব্যাপক তৎপর জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। সকাল থেকে ইউএনও, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সড়কে নজরদারি বাড়িয়েছে ভ্রাম্যমাণ আদালত, বিজিবি ও পুলিশ প্রশাসন। অপ্রয়োজনে বের হলেই চেকপোস্টে জেরা, মামলা ও জরিমানার মুখে পড়তে হচ্ছে লোকজনকে। রিকশা ছাড়া নগরীতে অন্য কোনো যানবাহন খুব একটা দেখা যায়নি। বিভিন্ন এলাকায় ব্যারিকেড দিয়ে লকডাউন বাস্তবায়ন করছে পুলিশ। জেলা জুড়ে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
লকডাউন ও করোনা পরিস্থিতির আরো খবর জানাতে এবার রাজশাহী ও বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, রাজশাহীতে লকডাউন পরিস্থিতির মধ্যে সড়কে যানবাহন এবং মানুষের চলাচল কেমন দেখছেন, এবং আইনশৃঙ্খলা বাহিনী সেখানে কতটা তৎপর রয়েছে? যেহেতু সারা দেশে লকডাউনের কাজ চলছে, আমরা দেখছি যে গতদিনের তুলনায় আজকে যানবাহনের সংখ্যা একটু বেশি, সেই সাথে মানুষের চলাচল বেশি। আমি এখন দাঁড়িয়ে আছিলাম এখানে আপনাদের কিছু দেখায় যে এইখানে কিন্তু আমরা দেখছি যে গতকাল দুর্ঘটনা আজকে ব্যক্তিগত গাড়ি, চালিত গাড়ি, হিউম্যান হাওয়ার বলি, এই ধরনের গাড়ি চলাচল করছে। এবং আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে। কিছুদিন আগে এখানে সেনাবাহিনীর বেশ কিছু গাড়ি আমরা দেখেছি যারা নগর জুড়ে টহল দিচ্ছে, পাশাপাশি বিজিবিও টহল দিচ্ছে। আমরা দেখছি যে র্যাবেরও যে টহল টিম তারাও কিন্তু নগরের বিভিন্ন পয়েন্টে তারা চেকপোস্ট বসে বিষয়গুলো মনিটরিং করছে, লকডাউন বাস্তবায়নে তারা কাজ করছে। তবে সাধারণ মানুষের মধ্যে যে লকডাউন সেটি মানার যে প্রবণতা সেটি একেবারেই কম। বিভিন্ন প্রয়োজনের কথা বা অজুহাত থেকে তারা বের হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী যখন তাদেরকে ধরছে তখন তারা হাসপাতালে যাবে, কেউ বাজারে যাবে, কেউ ব্যক্তিগত নানা জরুরি কাজের কথা বলতে দিয়ে তারা নানা অজুহাতে বের হচ্ছে। আমরা এমনও মানুষ দেখেছি যে মাত্র লকডাউনের চিত্র কি সেইটি দেখার জন্য তারা বের হচ্ছে। তো এইসব ব্যাপারে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জেলা প্রশাসনের কাজ করছে। জেলা পরিষদ 9টি উপজেলা সহ রাজশাহী নগরীতে তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। আমরা জানি যে গত 24 ঘন্টায় জেলা প্রশাসন রাজশাহী নগরী সহ বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে 66টি মামলা তারা দিয়েছে এবং এই 66টি মামলায় 67,750 টাকা তারা জরিমানা করেছে এবং প্রায় 1100 মাস তারা বিতরণ করছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানাবেন, যেহেতু এটি একটি সীমান্তবর্তী জেলা, এখানে সংক্রমণও বেশি, এই মুহূর্তে সেখানকার চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমাদেরকে জানাবেন। শয্যা বা আইসিইউ সংকট রয়েছে কিনা? চিকিৎসা ব্যবস্থা নিয়ে যদি বলি তো রাজশাহী মেডিকেলে কিন্তু প্রতিদিনই মৃত্যুর যে সংখ্যা সেইটি কিন্তু দীর্ঘ হচ্ছে এবং আজকেও কিন্তু 17 জন রাজশাহী মেডিকেল হাসপাতালে মারা গেছে। প্রায় 17 জন মারা গেছে এবং এর মধ্যে আমরা দেখেছি যে রাজশাহীর বেশ কিছু সংখ্যাই বেশি। তো হাসপাতালে যে আপনার দেখছি যে যে পরিমাণ রোগী ভর্তি হচ্ছে প্রতিদিনই হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে, কিন্তু বেড সংখ্যা বাড়ানো হাসপাতাল কর্তৃপক্ষের জন্য এখানে সম্ভব হচ্ছে না। 405টি বেডের বিপরীতে এখানে ভর্তি আছে এখন 461 জন, অর্থাৎ বলা যায় যে একেবারে বেসামাল অবস্থা। এবং তবে হাসপাতালে বেড সংকট দেখা দিলে কিন্তু হাসপাতালে যে সেন্ট্রাল অক্সিজেন আছে, সিলিন্ডারে করে অক্সিজেন সরবরাহ দেওয়া হচ্ছে, অক্সিজেন কনসেন্ট্রেটর ব্যবহার করা হচ্ছে। করোনা চিকিৎসার কোনো ঘাটতি কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, যদিও এখানে বেড সংকট বা চিকিৎসকের সংকট কিছুটা আছে। মাইনুল, আপনি আমাদের সাথেই থাকুন। এবার আমরা যাচ্ছি বরিশালে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, বরিশালে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? সেখানে করোনা সংক্রমণের হার এখন কেমন এবং চিকিৎসা ব্যবস্থা নিয়েও আমাদের জানাবেন। ধন্যবাদ। আসলে বরিশালে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা এই লকডাউনকে ঘিরে প্রথম থেকে এখন পর্যন্ত আমার কাছে যেটা মনে হয়েছে সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে রাজশাহী থেকে যে কথাটি বলা হয়েছে যে জনসচেতনতা অনেকটা কম সেখানে, কিন্তু বরিশালে তার উল্টো চিত্র আমরা দেখতে পাচ্ছি। এর মূল কারণটিও দেখা যাচ্ছে আমরা এই মহানগরে যেটি দেখতে পাচ্ছি যে মহানগরে আমরা যতগুলো গতকালকে রিপোর্ট যেমন আজকে প্রকাশিত হয়েছে, যে আপনি দেখুন আমি এখন দাঁড়িয়ে আছি সদর রোডে, আমি বিস্তারিত বলছি। আমি একটু দাঁড়িয়ে আছি সদর রোডে, তো সেখানে সদর রোডে কাকলি পয়েন্টে এখানে এটি হচ্ছে একটি জ্যাম এলাকা। আপনি দেখুন 9টার পরে এই এলাকাটি এই ক্রস করা একটা বড় ঝামেলার বিষয় ছিল, কিন্তু শুনশান নিরাপত্তা। মূল বিষয়টি হচ্ছে যেটি বলতে চেয়েছিলাম যে গত 24 ঘন্টায় বরিশালে 85 জন করোনা আক্রান্ত হয়েছে বলে সিভিল সার্জনের কাছ থেকে রিপোর্ট পাওয়া গেছে। তো এই রিপোর্টে 84 জন হচ্ছে এই শহরে, অর্থাৎ এই মহানগরে। গত পরশু এক অবস্থা গেছে, তার আগে অর্থাৎ এখন মহানগরের সংক্রমণটা অনেক বেশি হয়ে গেছে। বেশি হওয়ার ফলে এই আতঙ্ক কিন্তু যেখানে এই মহানগরীর বাসিন্দা যারা রয়েছে তাদের মধ্যে আছে। খুব একটা প্রয়োজন ছাড়া আমি কিন্তু গত এই 3 দিন থেকে লক্ষ্য করছি খুব একটা প্রয়োজন ছাড়া এমনিতেই মানুষ নামছে না, তারপরেও ধরা পড়েছে। গত 24 ঘন্টায় আমরা যে স্ট্যাটিস্টিক্স দেখেছি তাতে 113 জনকে 1,19,000 টাকা জরিমানা করা হয়েছে। কিছু প্রতিষ্ঠান খোলার জন্য তাদেরকে জরিমানা করা হয়েছে। প্লাস যেটি হচ্ছে
যে এখানে অ্যাডমিনিস্ট্রেশন গতকালকে ল অ্যান্ড অর্ডার যে সিচুয়েশনের উপর যে মিটিংটি করেছেন তাতে খাবার দোকানের উপরে আরো বেশি কড়া দিয়েছে। আর চিকিৎসার সর্বশেষ চিকিৎসা পরিষেবা মেডিকেলে এই হাই আর কোনোদিন যাচ্ছে না। মেডিকেলে যারাই যাচ্ছেন অন্তত করোনার জন্য চিকিৎসা তারা হাই করতে বেরোচ্ছেন, জীবন নিয়ে যারা বেরোচ্ছেন তারা মেডিকেলের দিকে আর কখনো তাকাচ্ছেন না। মৃত্যু হার এখানে কমাচ্ছে, গত 24 ঘন্টায় 0। এই হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। রাজশাহী ও বরিশাল থেকে করোনা এবং লকডাউনের সবশেষ তথ্য জানাছিলেন আমাদের সহকর্মীরা। মঙ্গলবার নাগাদ বন্যার মুখে পড়বে উত্তরাঞ্চল। ব্রহ্মপুত্র যমুনার অববাহিকার সব নদীর পানি বিপদসীমার কাছাকাছি। টানা বৃষ্টি উজানের ঢলে দেশের বন্যাপ্রবণ 101টি পয়েন্টের মধ্যে পানি বেড়েছে 63টি পয়েন্টে। পূর্বাভাস কেন্দ্র বলছে এবছরের প্রথম বন্যার মুখে পড়বে যমুনা পদ্মার অববাহিকার 12টি জেলা, যা স্থায়ী হবে অন্তত 3 সপ্তাহ। এবার আষাঢ়ের শুরু থেকেই হচ্ছে ভারী বর্ষণ। এতে পানি বাড়ছে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমা সহ সব নদ নদীর পানি। টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা বইছে বিপদসীমার ওপর দিয়ে। এরই মধ্যে পানি ঢুকেছে 50টির মতো গ্রামে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে মঙ্গলবার নাগাদ ব্রহ্মপুত্র যমুনার পানি বিপদসীমার উপরে চলে যাবে, আর তা বাড়তে থাকবে 10 জুলাই পর্যন্ত। এতে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, সিরাজগঞ্জ ও বগুড়ায় দেখা দেবে বন্যা। ব্রহ্মপুত্র যমুনা অববাহিকা এবং পদ্মা অববাহিকায় যে বন্যাটি আসবে, যেটাকে আমরা মধ্যম মেয়াদী বন্যা বলছি, এটি মোটামুটি 2 সপ্তাহের মতো এই বন্যাটি স্থায়ী হতে পারে এবং জুলাই মাসের এই বন্যা পরিস্থিতির উন্নতি হতে হতে মাসের 3য় সপ্তাহ পর্যন্ত লাগতে পারে। এরই মধ্যে আসাম, মেঘালয়ের বৃষ্টি ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই, সুনামগঞ্জের জাদুকাটা ও নেত্রকোনার কংস নদীর বইছে বিপদসীমার ওপরে। প্লাবিত হয়েছে ফেনীর মুহুরী নদীর চারপাশ। তবে পূর্বাভাস বলছে এখানকার বন্যা দীর্ঘস্থায়ী হবে না। এই অঞ্চলে পানি আরো বাড়ার সম্ভাবনা আছে। ফলে নতুন করে সিলেট, সুনামগঞ্জ, শেরপুর, নেত্রকোনা, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, এই অঞ্চলগুলো বন্যা কবলিত হওয়ার একটা শঙ্কা রয়েছে। তবে এই বন্যাটি দীর্ঘস্থায়ী হবে না, এটি 3-4 দিন স্থায়ী থেকে পরে আবার এই বন্যা পরিস্থিতির উন্নতি হবে। যমুনা অববাহিকার পাশাপাশি পদ্মার শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর ও রাজবাড়ীতেও পানি বাড়ছে দ্রুত। তাই পদ্মা পাড়েও বন্যা সতর্ক বার্তা দিচ্ছে পূর্বাভাস কেন্দ্র। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে এছাড়াও আরও যা থাকছে: আমলার রাজনৈতিক ক্ষমতা নিয়ে বিতর্ক দুঃখজনক। হুকুম তামিল করাই আমলাদের কাজ, বলছেন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় কোরবানির পশু বিক্রি নিয়ে অনিশ্চয়তায় খামারিরা। ভারতীয় গরু আসায় দুশ্চিন্তা বাড়ছে। সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের ধস থামলেও আতঙ্ক রয়ে গেছে শহরবাসীর মধ্যে। যমুনা নদী থেকে অপরিকল্পিত বালু উত্তোলন এবং পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে 100 বছরের স্থায়িত্বকালের এই বাঁধ 22 বছরের মধ্যেই বারবার ভাঙনের কবলে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রাকৃতিক কারণে এই ভাঙন, নকশা দেখে বাঁধ রক্ষায় নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। যমুনার ভাঙন থেকে সিরাজগঞ্জ শহর এবং বঙ্গবন্ধু সেতুকে রক্ষার জন্য 1999 সালে নির্মাণ করা হয় স্থায়ী বাঁধ। 2.5 কিলোমিটার দৈর্ঘ্যের বাঁধটি নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান হুন্দাই। স্থায়িত্ব ধরা হয় 100 বছর, কিন্তু 2009 থেকে 2011 সালের মধ্যে ভাঙন দেখা দেয় 4 বার। তখন 100 কোটি টাকা খরচ করে বাঁধের পাশে ফেলা হয় বড় বড় পাথর ও সিসি ব্লক। কিন্তু গেল 29 জুন দুপুরে এই বাঁধে আবারও ধস দেখা দেয়। মুহূর্তেই নদীতে বিলীন হয়ে যায় 150 মিটার। জরুরি ভিত্তিতে কাজ করে ভাঙন রোধ করা হলেও আতঙ্ক কাটেনি শহরবাসীর। শহর রক্ষা বাঁধে ভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ডকে দুষছেন স্থানীয়রা। নিয়মিত সার্ভে না করা, সঠিক রক্ষণাবেক্ষণের অভাব এবং অপরিকল্পিতভাবে বালু তোলার কারণেই এই ভাঙন, অভিযোগ স্থানীয়দের। ইঞ্জিনিয়ারিং পরিকল্পনাগুলো সঠিকভাবে করলে পারে আমার বিশ্বাস যে বাঁধ হয়েছে বাঁধ ভাঙার কথা না। কোথায় লিকেজ আছে, কোথায় পানির ঘূর্ণায়মান অবস্থা তৈরি হয়েছে, এই বিষয়গুলো পর্যবেক্ষণ করার জন্য তাদের কাছে
প্রচুর যন্ত্রপাতি রয়েছে, কিন্তু এদেরকে কাজ করানো হয় না, কিন্তু বিল ঠিকই করা হয়, যেটা সিরাজগঞ্জ শহরকে প্রোটেকশন দিবে এবং বঙ্গবন্ধু সেতুকে প্রোটেকশন দিবে। সেই বাদই আজকে হুমকির মুখে। বাঁধের তলদেশে প্রতিদিন সার্ভে করার কথা থাকলেও তা হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড বলছে উজানে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে, যা বাঁধের জন্য ক্ষতিকর। যমুনা নদী আনপ্রেডিক্টেবল, কোন জায়গায় কখন কিভাবে ভাঙে এটা বলা যাবে না আগের থেকে। তবে আমাদের প্রস্তুতি আছে যে কোথাও ভাঙলে সাথে সাথে সেই জায়গা জরুরি পদক্ষেপ গ্রহণ করে ভাঙন রোধ করা। এদিকে শুক্রবার পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাবির বিন আনোয়ার ওই এলাকা পরিদর্শন শেষে জানিয়েছেন, নকশায় ত্রুটির জন্যই বারবার ভাঙন দেখা দিচ্ছে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আমলা ও রাজনীতিবিদদের ক্ষমতা নিয়ে বিতর্ক দুঃখজনক বলছেন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। তাদের মতে রাজনৈতিক সরকারের হুকুম তামিল করাই আমলাদের কাজ। এর ব্যতিক্রম হলে বা ক্ষমতার অপব্যবহার করলে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার বিধান আছে। সাথে কথা বলে আর এমপি সাহেবরা পাশাপাশি বসে থেকে দূরে, তারা বলছে ডিসি সাহেব আমি একটু কথা বলবো প্রধানমন্ত্রীর সাথে। এই হচ্ছে রাজনীতিবিদদের অবস্থা। আজকে এমপিদের অ্যাকর্ডিং টু অর্ডিনারি প্রেসিডেন্স the MPs are above the secretaries, but where they are now, এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে মাননীয় স্পিকার। আমলা বনাম সংসদ সদস্য ইস্যুতে সম্প্রতি উত্তাপ ছড়ায় সংসদে। সরকারি কর্মকর্তাদের দুর্নীতি ও ক্ষমতার অপপ্রয়োগ নিয়ে ক্ষোভ জানান সংসদ সদস্যরা। কিন্তু আমাদের এই পদমর্যাদা যদি পদে পদে লঙ্ঘিত হয়। এ অবস্থায় বিএনপি সহ বিরোধী দলগুলোর অভিযোগ, রাজনৈতিক দল আওয়ামী লীগ অনেকাংশে আমলা নির্ভর হয়ে পড়েছে, যার প্রতিফলন পড়ছে সরকারি বিভিন্ন কাজে। অবশ্য আওয়ামী লীগের নীতি নির্ধারকরা বলছেন, জনপ্রতিনিধি ও আমলাদের এখতিয়ারের সীমা নির্ধারিত, এখানে দ্বন্দ্বের কোনো সুযোগ নেই। আমি মনে করি না যে রাজনীতিবিদদের সাথে আমলাদের কোনো দ্বন্দ্বের কোনো কারণ আছে। তবে কোনো জায়গায় হয়তো কোনো রাজনীতিবিদের সাথে কোনো আমলার কোনো ব্যাপারে সমস্যা হতে পারে, সেটা আলোচনার মাধ্যমে অথবা তদন্তের মাধ্যমে যদি কোনো আমলা দোষী হয় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। লেজিসলেটিভের কাজ যে আইন প্রণয়ন করা, নীতিমালা প্রণয়ন করা এবং এই নীতিমালাগুলো বাস্তবায়ন করবে নির্বাহী বিভাগ। সুতরাং নির্বাহী বিভাগ কীভাবে কাজ করবে সেখানে আমলারা দায়িত্ব পালন করবে, আমলারাই তো দায়িত্ব পালন করবে। আমলাদের কাজ রাজনৈতিক সরকারের হুকুম তামিল করা। করোনাকালে স্বাস্থ্যসেবা ও অন্যান্য সরকারি কার্যক্রম সমন্বয়ে জ্যেষ্ঠ সচিব ও সচিবদেরকে 64 জেলার দায়িত্ব দেয়ায় সংসদ সদস্যদের কর্তৃত্ব খর্ব হয়েছে বলে সমালোচনা রয়েছে। আওয়ামী লীগ নেতারা মনে করছেন বিষয়টি নিয়ে বিতর্ক অযথা। সিনিয়র আমলাদের এখানে দায়িত্ব দেওয়া হচ্ছে সচিবদের, তারা যেন এই কাজটি সমন্বয়টি সুচারুভাবে করতে পারে, শুধুমাত্র প্যান্ডামিকের জন্য, শুধুমাত্র এই আমলটার জন্য। এটি কোনো স্থায়ী সলিউশন নয়। এটি নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি করার কোনো কারণ আমি দেখি না। নেতাদের দাবি, আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত সরকার, পুলিশ বা প্রশাসন কারো সহায়তায় ক্ষমতায় আসেনি, তাই সরকারে আমলাদের প্রাধান্য বিস্তারের কোনো সুযোগ নেই। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ আবারও বাড়তে থাকায় কোরবানিকে সামনে রেখে বেচা বিক্রি নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন গরুর খামারিরা। পাশাপাশি ভারতীয় গরু আসায় দুশ্চিন্তার ভাঁজ খামারিদের মধ্যে। অবশ্য সীমান্ত দিয়ে গরু আসা বন্ধে আশ্বস্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে গোখাদ্যের বাড়তি দাম এবং করোনা পরিস্থিতিতে কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। ঈদুল আজহা উপলক্ষে এবারে প্রায় 70,000 গরু মোটাতাজা করছে ঝিনাইদহের খামারিরা। তবে করোনাকালীন এই সময়ে এসব গরু তারা কিভাবে হাটে তুলবেন আর কিভাবেই বা বিক্রি করবেন তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। এদিকে সীমান্ত দিয়ে ভারতীয় গরু ঢুকছে ফেনীতে। খামারিদের অভিযোগ, সব জেনেও নির্বিকার প্রশাসন। এখনই ব্যবস্থা না নিলে এবারের ঈদে লোকসান গুনতে হবে এসব এলাকার খামারিদের। বাজার অস্থিতিশীল, আপনার দেখা যায় যে কোরবান ঘনিয়ে আসলে ভারতীয় গরুতে সয়লাভ হয়ে যায়। খাদ্যের দাম বেশি, সব কিছুর দাম বেশি, বাজার নেই, কি বছর কি লাভ হবো নাকি লস হইব এটা ইতিম করতে পারি না। যদিও প্রশাসনের দাবি, সীমান্তে কোরবানির পশু প্রবেশে সর্বোচ্চ নজরদারি রাখা হয়েছে। চোরাচালান এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে এই জন্য আমরা কঠোর ব্যবস্থা নেব। করোনার এই পরিস্থিতিতে এই বিষয়গুলো আমাদের দেখতেই হবে। এদিকে বেনাপোলে 2300টি খামারে প্রস্তুত করা হচ্ছে কোরবানির পশু।
তবে এখনও ক্রেতার দেখা নেই খামারগুলোতে। এ অবস্থায় খাবারের বাড়তি দাম ও করোনা পরিস্থিতিতে চিন্তিত তারা। করোনার কারণে খামারিরা গরু চাষ করে লাভবান হতে পারছে না, বাজারে ব্যাপারী নাই। করোনার কারণে আপনার বাইরের পার্টি আসছে না, বাজার কম, খাদ্যের দাম বেশি, আমি এখন গরু বেচতে পারছি। বর্তমানে করোনা মহামারীতে আমাদের খামারিরা কিছুটা ক্ষতির সম্মুখীন হলেও কুরবানির ঈদ আসতে প্রায় আরও 1 মাস সময় আছে। আমরা আশা করছি তারা অচিরেই সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনায় এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবে। নড়াইলে প্রস্তুত করা হয়েছে প্রায় ৩৬,০০০ কুরবানির পশু। প্রতি বছর ১০ থেকে ১৫টি হাট বসলেও এবারে করোনায় বন্ধ রয়েছে নড়াইলের সবকটি হাট। এ অবস্থায় ন্যায্য দাম নিশ্চিতে সরকারি তদারকির দাবি খামারিদের। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনারা দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। করোনার মধ্যেই পণ্য ওঠানামায় নতুন রেকর্ড চট্টগ্রাম বন্দরে। মধ্য ও দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের দাবি। ইউরোতে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ইতালি। টাই ব্রেকারে সুইজারল্যান্ডকে পরাজিত করে স্পেনও পৌঁছেছে শেষ 4-এ। ছিনতাই বা চুরির মোবাইল ফোনে হচ্ছে বাইপাস সার্জারি, যাতে কোনো প্রক্রিয়ায় ফোনটি চিহ্নিত করা না যায়। এরপর এগুলো কম দামে বিক্রি করা হয় গ্রাহকদের কাছে। কিছু আবার পার্সেলে পাঠানো হয় ঢাকার বাইরে, কখনো বা ভারতে। এই চক্রে জড়িয়ে পড়ছে স্কুল কলেজের ছাত্ররাও। সম্প্রতি গুলিস্তানের পাতাল মার্কেটে অভিযানের পর এসব তথ্য জানায় গোয়েন্দা পুলিশ। রাজধানীর গুলিস্তানের পাতাল মার্কেট থেকে মে মাসে গ্যান্ডারিয়ার আশিক আইফোন X কিনেন মাত্র 25,000 টাকায়। কয়েকদিন ব্যবহারের পরই সেটি আবার বিক্রির জন্য দেন এলাকার বড় ভাই রুদ্রকে। দেখলাম কি সে কম দামে আইফোন বিক্রি করে, তো আমি ভাবলাম যে আমার তো একটা শখ আছে যে আমি একটা আইফোন চালাবো, তো আমি তার থেকে একটা কম দামি আইফোন কিনলাম। রুদ্র ফেসবুকে ফোন বিক্রির বিজ্ঞাপন দিলে তার কাছ থেকে মারুফ নামে একজন কিনে নেন। ওইখান থেকে ফোন নিতে গেলে বাংলাদেশের টাকা অনেকটাই কম পড়ে, হাফ বা হাফে থেকে কিছু একটু বেশি। মারুফ ফোন কেনার 1 মাস না যেতেই আসে গোয়েন্দা পুলিশের ফোন। জানতে পারেন তিনি কিনেছেন চোরাই সেট। মানে আমি মনে করব যে ফেসবুক থেকে বা বিক্রয়.com থেকে সেকেন্ড হ্যান্ড ফোন না কেনাটাই বেটার। পাতাল মার্কেটে অভিযান চালিয়ে সেই মোবাইল দোকানদার মিজুকে গ্রেপ্তার করে ডিবি। ও একটা টান দেয়, আমি একটা টান দিই, তো আমি ওর সাথে পারি না। আমি একসময় হাতটা ছেড়ে দিই, যে আমার ব্যাগটা নিয়ে গেছে, আমার দামি ফোন ছিল, অনেক কিছু ছিল। ডিবি জানায় মিজু 2 বছর ধরে চোরাই মোবাইল ফোন ক্রয় বিক্রয়ে জড়িত। সে মূলত চোর বা ছিনতাইকারীর কাছ থেকে ফোনগুলো সংগ্রহ করে, এরপর সেগুলোতে বাইপাস সার্জারির মাধ্যমে ফোনে বিশেষ লাইন তৈরি করে, যাতে শুধু ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করা যায়। আবার কখনো ফোনের বিভিন্ন অংশ খুলে আলাদা বিক্রি করে। বাইপাস করা হয় অথবা এরকম করে ব্যবচ্ছেদ করে পার্ট বাই পার্ট বিক্রি করা হয়, তখনই সেই মোবাইলগুলোকে আর অখণ্ড হিসেবে শনাক্ত করা যায়ও না এবং এগুলিকে উদ্ধার করাও যায় না। সার্জারির পর ফোনগুলো ঢাকার বাইরে, আবার কখনো পাঠিয়ে দেয় দেশের বাইরে। এ চক্রের সঙ্গে যুক্ত কিছু স্কুল কলেজের শিক্ষার্থীরাও। কিছু আমরা স্কুল গোয়িং ছাত্রদেরকে ধরেছি যারা এরকম চোরাই জিনিসগুলোকে সরল বিশ্বাসে কিনে বাড়তি টাকা পায় এবং সেই টাকাগুলি দিয়ে তারা এই গ্যাং কালচারের কাজও ব্যবহার করে থাকে। চোরাই মোবাইল কেনাবেচার দোকানগুলোতে নিয়মিত অভিযান চালাচ্ছে ডিবি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর মধ্যে গেল অর্থ বছরে পণ্য ওঠানামার রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। আগের বছরের চেয়ে প্রায় 1 কোটি টি-ইউজ কন্টেইনার এবং প্রায় 1.25 কোটি মেট্রিক টন খোলা পণ্য বেশি আনা নেওয়া করেছে দেশের প্রধান এই সমুদ্র বন্দর। এই প্রবৃদ্ধিকে স্বাগত জানালেও বন্দরের জন্য মধ্য ও দীর্ঘমেয়াদে পরিকল্পনা বাস্তবায়নে জোর দিয়েছেন ব্যবহারকারীরা। আর বন্দর কর্তৃপক্ষ বলছে, সার্বিক পরিস্থিতি মাথায় রেখেই এগুচ্ছেন তারা। করোনা মহামারীর ধাক্কায় বিশ্বের অনেক বন্দরেই কাজ বন্ধ ছিল কয়েক দফায়, তবে ব্যতিক্রম চট্টগ্রাম বন্দর। একদিনের জন্য বন্ধ ছিল না দেশের প্রধান এই সমুদ্র বন্দরের কার্যক্রম। আগের বছর পণ্য ওঠানামায় কিছুটা পিছিয়ে পড়েছিল চট্টগ্রাম বন্দর, তবে গেল অর্থ বছরে আবার বেড়েছে কাজের গতি। কন্টেইনার ওঠানামায় এবার প্রবৃদ্ধি 3.1%, আর খোলা পণ্যের ক্ষেত্রে প্রায় 12%। বন্দরে ভেড়া জাহাজের সংখ্যাও বেড়েছে। আমাদের সক্ষমতা বিভিন্ন ক্ষেত্রে বাড়ানোর উদ্যোগ নিয়েছি
এই বছরের শেষের দিকে কিংবা আগামী বছরের ফার্স্ট কোয়ার্টারে আমরা পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল চালু করতে পারবো। এছাড়াও আমাদের অভ্যন্তরীণ যে ইয়ার্ডগুলো আছে, বিশেষ করে ওভারফ্লো ইয়ার্ড এবং অন্যান্য ইয়ার্ডের সংস্কার কার্যক্রম এবং নতুন ইয়ার্ড নির্মাণের কার্যক্রম চালু আছে। তবে পণ্য ব্যবস্থাপনায় প্রবৃদ্ধির সাথে বন্দরের উন্নয়ন সামঞ্জস্যপূর্ণ নয় বলছেন ব্যবহারকারীরা। বন্দরের দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা আরও দ্রুত বাস্তবায়নের দাবি তাদের। বন্দরের কিন্তু এখানে সবচেয়ে সীমাবদ্ধতা হলো তাদের স্পেস। তাদের খুব অল্প স্পেসের মধ্যে কিন্তু অনেক বেশি সেবা দিতে হয় এবং 7 দিন 24 আওয়ার্স খোলা রেখে কিন্তু তারা সেই চেষ্টাটা করে যাচ্ছে সেবা দেওয়ার। কিন্তু আমাদের কিন্তু এই এখনই বিকল্প চিন্তা করার সময় এসে যেটির সংখ্যা বাড়ানো এবং আপনার ইয়ার্ডের সংখ্যা বাড়ানো, ইকুইপমেন্টের সংখ্যা বাড়ানো। তো ওই দিক দিয়ে চট্টগ্রাম পোর্ট এগিয়ে যাচ্ছে। আমাদের ইকুইপমেন্টের সংখ্যা বেড়েছে, কিন্তু যেটি এই মুহূর্তে বাড়েনি। আমরা আশা করতেছি যে পতেঙ্গা টার্মিনাল যদি হয় তাহলে ওখানে আমরা কন্টেনারের জন্য 3টা জেটি পাবো, বাল্কের জন্য 1টা জেটি পাবো। কন্টেইনার ব্যবস্থাপনায় বিশ্বের শীর্ষ 100 বন্দর নিয়ে লয়েডসের তালিকায় জাপানের ইয়োকোহামা ও অস্ট্রেলিয়ার মেলবোর্নকে পেছনে ফেলে চট্টগ্রাম বন্দরের অবস্থান এখন 58তম। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বিশ্ব করোনায় একদিনে প্রাণহানি হয়েছে 8,495 জনের। নতুন শনাক্ত হয়েছে 4,37,000 নতুন রোগী। এ নিয়ে বিশ্ব করোনায় প্রাণহানি ছাড়ালো 39,80,000 এবং মোট শনাক্ত হয়েছে 18,38,00,000 রোগী। একদিনের সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত হয়েছে ব্রাজিলে। দেশটিতে মৃত্যু হয়েছে 1,879 জনের এবং শনাক্ত হয়েছে 65,165 জন রোগী। এক সপ্তাহে ব্রাজিলে মৃত্যু কমেছে 17 ভাগ এবং শনাক্ত কমেছে 30%। দেশটির সরকার জানিয়েছে সেখানে 10 কোটির বেশি জনগণ টিকা গ্রহণ করেছে। ভারতের কেন্দ্রীয় সরকার দেশের উচ্চ সংক্রমণের ঝুঁকিতে থাকা 6টি রাজ্যে উচ্চ স্তরের স্বাস্থ্যকর্মী নিয়োগ করেছে। স্বাস্থ্যকর্মীর এই দল রাজ্যগুলোর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সংরক্ষণ ব্যবস্থায় সাহায্য করবে। যুক্তরাষ্ট্রের মৃত্যুর হার কমলেও বেড়েছে সংক্রমণের হার। দেশটিতে এক সপ্তাহে সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে 11%। 20 বছর পর আফগানিস্তানের বিমান ঘাঁটি বাগরাম ছেড়ে গেছে মার্কিন সেনারা। তালেবান ও আল কায়দা বিরোধী অভিযানে বিদেশি সেনাদের অন্যতম ঘাঁটি ছিল এটি। এদিকে এই সেনা প্রস্থানে আবারও তালেবান শাসন প্রতিষ্ঠার শঙ্কায় দেশ ছাড়ছেন অনেক আফগান নাগরিক। 80-র দশকে আফগানিস্তানে আগ্রাসন চালানোর পর এই বাগরাম ঘাঁটি নির্মাণ করে সোভিয়েত ইউনিয়ন। কাবুল থেকে প্রায় 40 কিলোমিটার দূরের একটি গ্রামের নামে হয় এর নাম। আর মার্কিন বাহিনী এখানে আসে 2001 সালের ডিসেম্বরে। তৈরি হয় 10,000 সেনা অবস্থানের সক্ষমতা। এক পর্যায়ে এটি পরিচিত হয়ে ওঠে আফগানিস্তানের গুয়ান্তানামো কারাগার হিসেবে। 20 বছরের তালেবান বিরোধী যুদ্ধের কেন্দ্রে ছিল বাগরাম। এখান থেকে সেনা প্রত্যাহার পুরো আফগানিস্তান থেকে বিদেশি সেনা তুলে নেয়ার প্রক্রিয়ারই অংশ। তবে ঘাঁটি ছেড়ে গেলেও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কোনো সমন্বয় বা যোগাযোগ করেননি মার্কিন সেনারা। এতে সেখান থেকে নানা সরঞ্জাম নিয়ে গেছে স্থানীয়রা। সেনারা মাঝরাতে কোনো কিছু না জানিয়েই ঘাঁটি ছেড়ে চলে যায়। ফলে সকালে আমাদের সেনারা আসার আগেই সেখানে লুটপাটের ঘটনা ঘটে। 11ই সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। এরপর দেশটির নিরাপত্তার দায়িত্ব চলে যাবে আফগান নিরাপত্তা বাহিনীর হাতে। এদিকে বিদেশি সেনা প্রত্যাহারে দেশটিতে বাড়ছে তালেবানদের তৎপরতা। এরই মধ্যে উত্তরের বেশ কয়েকটি জেলার দখল নিয়েছে তালেবান। এই অবস্থায় আফগানিস্তানে আবারও তাদের শাসন প্রতিষ্ঠার আভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। এই আতঙ্কে দেশ ছাড়তে শুরু করেছেন অনেক আফগান নাগরিক। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 8 বছর পর জিম্বাবুয়ে সফর, টাইগার ম্যানেজমেন্টের ভাবনায় বিরুদ্ধ কন্ডিশন। প্রস্তুতির মধ্য দিয়ে মানিয়ে নেওয়ার সুযোগ রয়েছে জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে আজ 2 দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। পেস সহায়ক উইকেটের সুবিধা কাজে লাগাতে চান তাসকিন আহমেদ। গুরুত্ব দিচ্ছেন ধারাবাহিক উন্নতিতেও। 2013 পর আবারও জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। মাঝের 8 বছরে যে খুব এগিয়ে গেছে রোডেশিয়ানরা এমন নয়। নিয়মিত বিরতিতে বাংলাদেশ সফরে আসা আফ্রিকান প্রতিপক্ষের সামর্থ্য সম্পর্কে ভালোই জানা আছে টাইগারদের। তারপরও বিরুদ্ধ কন্ডিশনের কারণে এবারে মিশনে বাড়তি সতর্কতা টাইগারদেরা। হারারের পেস সহায়ক উইকেটে সহজাত সুবিধা পাবেন না স্পিনাররা। বাউন্সি উইকেটে বাড়তি চ্যালেঞ্জ ব্যাটসম্যানদের জন্য।
মূল লড়াইয়ে কি থাকছে চমকে দেবার মতো কোনো উপকরণ? হোমওয়ার্ক সেরে নেওয়ার সুযোগ টাকাসিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠে 2 দিনের প্রস্তুতি ম্যাচে। প্রিপারেশন ওয়াইজ কোনো কমপ্লেন আশা করি থাকবে না ইনশাল্লাহ টুর্নামেন্টের আগে, বাট জিম্বাবুয়ের সাথে খেলাটা সহজ না, আমাদেরকে অনেক ভালো এবং টাফ কন্ডিশন, টাফ অপোনেন্ট ফেস করেই খেলতে হবে। প্রিমিয়ার লিগের চোট সামলে পুরো প্রস্তুত তাসকিন আহমেদ, কাজে লাগাতে চান বেশ সহায়ক উইকেটের সুবিধা। ধারাবাহিক উন্নতির মন্ত্রেই আরও পরিণত হয়ে ওঠার লক্ষ্য টাইগার পেসারের। আল্লাহর রহমতে আগের থেকে মাশাল্লাহ ভালো হচ্ছে, বাট এখনও ইমপ্রুভমেন্টের অনেক জায়গা আছে, ইমপ্রুভ হচ্ছে মাশাল্লাহ। বাট আমি আসলে মাঠের বাইরের প্রসেসটাই সবসময় ফলো করছি, ওইটাই আমার কন্ট্রোলে আছে 100% দেওয়ার। 2 দিনের প্রস্তুতি ম্যাচ শেষে বুধবার হারারের টেস্টে মুখোমুখি হবে 2 দল। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চিলির বিপক্ষে কষ্টার্জিত জয়ে সেমিতে উঠেছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে সেলেসাওরা জিতেছে 1-0 গোলে। প্রতিপক্ষের মাঠে দুর্দান্ত ছিল চিলির ডিফেন্স। প্রথমার্ধে ব্রাজিলের একের পর এক আক্রমণ রুখে দেয় রেড ওয়ানদের রক্ষণভাগ। বিরতির আগ পর্যন্ত ম্যাচ ছিল গোলশূন্য। বিরতির পর রবার্তো ফিরমিনোর বদলি হিসেবে নামেন লুকাস পাকুয়েতা, আর এতেই মেলে সাফল্য। 46 মিনিটে নেইমারের পাস থেকে গোল করে ব্রাজিলকে লিড এনে দেন পাকুয়েতা। 2 মিনিট পরেই গুরুতর ফাউল করে লাল কার্ড দেখেন গ্যাব্রিয়েল জেসুস। 10 জনের ব্রাজিল রক্ষণাত্মক ফুটবল খেলে পরাস্ত করে চিলিকে। বেলজিয়ামকে হারিয়ে ইউরোর সেমিফাইনালে ইতালি। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দলের বিপক্ষে 2-1 গোলে জিতেছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আরেক ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে স্পেনের জয়। টাইব্রেকারে সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে শেষ 4-এ জায়গা করে নেয় স্প্যানিশরা। বেলজিয়ামের লাল দুর্গ ভেঙে দিল ইতালি। নীল বিষে বিপর্যস্ত রেড ডেভিলদের রক্ষণ দেয়াল। ম্যাচ জুড়ে 2 দলই ছিল সপ্রতিভ, তবে ক্ষুরধার আক্রমণে মিউনিখে আজুরিদের আধিপত্য। প্রথমার্ধে ডি ব্রুইনা লুকাকুরা লিড নেওয়ার সুযোগ মিস করে। ইতালির ছিল ক্লিনিক্যাল অ্যাটাক। 31 মিনিটে তাদের প্রথম গোল নিকোলো বারেল্লার। বিরতির আগে ডি বক্সের বাহির থেকে সুন্দর এক শটে ব্যবধান দ্বিগুণ করেন ইনসিনিয়ে। নাপোলি ফরওয়ার্ডের গোলটি নিঃসন্দেহে আসরের অন্যতম সেরা। প্রথমার্ধের যোগ করার সময় পেনাল্টি পেয়ে 1 গোল শোধ দেয় রোমেলু লুকাকু। দ্বিতীয়ার্ধে 2 দল লড়েছে সমানে সমান। শেষ পর্যন্ত গোলের দেখা না পেলেও কাউন্টার অ্যাটাকে ভীতি ছড়ায় বেলজিয়াম। রেড ডেভিল ফরওয়ার্ড জেরেমি ডোকু ছিলেন দুর্দান্ত। ড্রিবলিং আর গতিতে নজর কাড়ে 19 বছরের এই তরুণ। বেলজিয়ামের হৃদয় ভেঙেছে ধ্রুপদী ইতালি, আর অন্যদিকে সুইজারল্যান্ডের স্বপ্নযাত্রা থামিয়েছে স্পেন। সেন্ট পিটার্সবার্গে কোয়ার্টার ফাইনালের শুরু থেকে স্প্যানিশদের দাপট। মাত্র 8 মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় লুইস এনরিকের দল। এরপর 68 মিনিটে শাকিরির দারুণ এক গোলে সমতায় ফেরে সুইসরা। যদিও এর কিছুক্ষণ পরই বিতর্কিত ফাউলে লাল কার্ড পেয়ে 10 জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। শক্তি কমলেও দমেনি সুইসরা। লড়াই করে খেলা নিয়ে যায় অতিরিক্ত সময়, যেখানে অদম্য ছিলেন সুইস গোলরক্ষক সমের। ঠেকিয়ে দেন একের পর এক শট। অবশেষে টাইব্রেকারে ম্যাচ গড়ালে আর পারেনি সুইজারল্যান্ড। 2 দলেরই গোলকিপার ছিল পোস্টের নিচে দুর্দান্ত, তবে দুর্বল পেনাল্টি শুটে ব্যর্থ সুইসরা। বিজয়ের হাসি হাসে স্পেন। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এছাড়া এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।